চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রন্ধনবিদ মেহেরুন্নেসা। শুভ সকাল, কেমন আছেন? এই তো ভালো আছি। রান্না বিষয়ে যে কাজগুলো আপনি করে থাকেন, সেই কাজগুলো আসলে সমাজের কোনো উপকারে আসে কিনা, বা সমাজ কিভাবে উপকারিত হয় সেখান থেকে? আমি যে রান্নার যে কাজগুলো করে যাচ্ছি সেটা হলো যে আমি যেহেতু সোশিওলজিতে মাস্টার্স ছিলাম, তো আমার পারিবারিক কারণে পরপর 4টা বাচ্চা, আমি চাকরিজীবী হতে পারিনি। কিন্তু আমার মনে হতো যে মেয়েরা আত্মনির্ভরশীল হলে মেয়েরা একটা নারী ক্ষমতায়নে যেতে পারবে। তো তখন আমি দেখি কি আমার বিয়ের পরে আমার রান্নার খুব প্রশংসা। তখন আমার মনে হলো যে আমার তো বাচ্চাগুলো এখন একটু বড় হয়ে গেছে, তাহলে আমি তো রান্না দিয়ে কিছু একটা সমাজের জন্য করতে পারি। তখন দেখলাম যে একটা রান্নার অনুষ্ঠান হতো কেকা ফেরদৌসির, ওইটা দেখে আমার মনে হলো যে আমি যেটা জানি পারিবারিকভাবে কিছু বই পড়ে দেশ বিদেশ ঘুরেছি, এটা যদি আমি টিভিতে দেখাই তাহলে সমাজের অনেক উপকার হবে। কারণ আমি যেই স্টাইলে খাবার দিতাম, যেই স্টাইলে মানুষকে এই হলুদের অনুষ্ঠানে দিতাম, তারপরে আমার সাহেব যেহেতু TNT-তে ছিল, বিদেশি ডেলিগেটস আসলে আমার বাসায় খেত, তখন আমার মনে হয়েছে যে আমি এই রান্নাটা আমার ভিতরে না, মানুষকে যদি ছড়িয়ে দিতে পারি সমাজের অনেক উপকার হবে। এবং সেটা হয়েছে। ATN রান্নাঘরের রান্না দেখার পরে বাঙালি মেয়েরা বুঝলো যে রান্নাটা আসলে একটা শিল্প, এটার মধ্যে কোনো সমস্যা নেই, এটা দিয়ে আমরা জীবনে অনেক কিছু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আচ্ছা, আপনি যে প্রতিযোগিতাগুলো করে থাকেন সেখান থেকে আসলে শিল্পে কিভাবে ভূমিকা রাখে? আমি যে প্রতিযোগিতাগুলি প্রথম দিকে, আমি তো 5 সালে ATN-এ প্রথম ATN রান্নাঘরে অনুষ্ঠান করলাম, তা আমার তখন মনে হলো যে মেয়েদেরকে যদি উদ্যোক্তা করতে চাই তাহলে প্রতিযোগিতা করা উচিত। তখন আমার মনে হয় তখন বাংলাদেশে হয়তো একটাই হয়তো কোনো কেউ প্রতিযোগিতা করছে, তখন সিদ্দিকা আপা বেঁচে ছিলেন। তো আমি তখন প্রথম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে, যেহেতু আমার হাজব্যান্ড সদস্য, আমি মহিলা কমিটিতে ছিলাম, খাদ্য যে সম্পাদিকা ওইটাতে ছিলাম, তখন আমি প্রথম বাংলাদেশে পিঠার উপরে প্রতিযোগিতা করাই। এবং অনেক মেয়েরা, অনেকে যেগুলো জানে তারা আসলো, প্রতিযোগিতা আসলো, তখন ওদের মধ্যে একটা ইন্টারেস্ট জাগলো যে আমরা এটা দিয়ে কিছু করতে পারবো। এরপর আবার যখন প্রতিযোগিতা উপরে করেছি আমি, পিঠার উপরে, তখন যেহেতু বাংলাদেশের একটা ঐতিহ্য পিঠা, বাংলাদেশের মতো এত পিঠা পৃথিবীর কোনো দেশে নাই, আমি তো বহুত দেশ ঘুরছি, আমি দেখি নাই। তখন ওই মেয়েরা দেখি পিঠা ওই অনুষ্ঠানগুলোতে প্রতিযোগিতার সাথে সাথে সেলেরও ব্যবস্থা করছি, এবং তারা দেখা যায় যে আত্মনির্ভরশীল হয়ে গেছে, এবং এখন তারা বড় বড় মেলা করে। এই জন্য প্রতিযোগিতাগুলো করলে একটা দেশে অনেক উদ্যোক্তা তৈরি হয়। এই জন্যে যারা প্রতিযোগিতা করে, বড় বড় কোম্পানিগুলি যদি তাদেরকে স্পন্সর দেয়, সেই মানুষগুলো কিন্তু মানুষের জন্য অনেক কাজ করে যেতে পারবে। আমরা কাদেরকে কালিনারি আর্টিস্ট বলতে পারি বা শেফ বলতে পারি? আমাদের দেশে কতগুলো ট্রেনিংয়ের সমস্যা আছে। কালিনারি আর্ট হলো, হোয়াট ইজ কালিনারি আর্ট? এটা হলো কিচেন ম্যানেজমেন্টটা শেখায়, সেটা শেফদেরই একটা অংশ। কিন্তু এটা হলো যে ভালো ভালো রান্না জানবে, কিভাবে কিচেন পরিষ্কার রাখবে, কিভাবে নাইফ ইউজ করতে হয়, কোন সবজি কিভাবে কাটে, এটা হলো কালিনারি আর্টের উপরে পড়ে। এটা হলো মোট কথা পুরা কিচেন ম্যানেজমেন্টের উপরে জানে। এটার জন্য কালিনারি আর্টটা খুব জরুরি, এটা মোটামুটি ট্রেনিংয়ের দরকার আছে। কিন্তু আমাদের দেশে একটা বিভ্রান্তিকর ব্যাপার আছে, কেউ কিছু করলে মনে করছে আমি শেফ। শেফ কিন্তু অত সিম্পল জিনিস না, কয়েকটা সেক্টর নিয়ে একটা শেফ হয়। এবং আমাদের দেশে শেফ তৈরি করছে, এটার উপরে আরও পড়াশোনা, আরও কিছুখানি এটা তৈরি করে হলো পর্যটন ডিপার্টমেন্ট থেকে। আমাদের বাংলাদেশে কিছু তৈরি করতে চাচ্ছিল আমাদের সরকারিভাবে, ওই প্রজেক্টগুলো ছোটো ছোটো 2 বছরের ছিল, সেটা মানুষ বুঝতে পারে নাই। আমি তো সবার পরীক্ষা টরীক্ষা নেয় একটু জেনে, খুব একটা অহংকার ভাব। আসলে এসবের কাজের জন্য অহংকার না, শিখে মানুষকে কিছু দিয়ে যেতে হবে। কারণ এগুলা আরও পড়াশোনা করতে হয়, প্রচুর বই পড়াশোনা করতে হয়, এবং অনেক জ্ঞান থাকতে হয়।
সো আসলে যারা হতে চান কালিনারি আর্টিস্ট কিংবা শেফ হওয়ার জন্য এখন পড়াশোনা করছেন, কিংবা হয়তোবা অনেকে অনেক ভালো রান্না করেন কিন্তু সাহস পাচ্ছেন না কিভাবে কোর্স করবেন, কি শুরু করবেন কিনা, তাদের উদ্দেশ্যে আসলে আপনার কি বলার আছে? কি কি গুণাবলী তাদের মধ্যে একদম বিদ্যমান থাকা প্রয়োজন? আমাদের যারা হলো এই রন্ধন শিল্পী হতে চায়, শিল্পীটা হলো যে টিভিতে দেখালাম, দর্শক প্রচুর মানুষ একসাথে দেখলো, তাদের জন্য রন্ধন শিল্পটা শিল্পী হিসেবে, আর্টিস্ট হিসেবে সেটাতেও কিছু ট্রেনিংয়ের দরকার আছে। কারণ আমাদের দেশের পরিবারগুলো থেকে কিন্তু মেয়েরা অত শিখে না। হ্যাঁ, শিখে না। আমি তো সারা জীবনে অনেক মানুষের সাথে মিশেছি। তো এখন এদের ভালো ভালো রান্নার স্কুল থেকে শিখতে হবে, রান্নার স্কুল থেকে শিখতে হবে, অনেক বই পড়াশোনা করতে হবে, ইন্টারনেটে দেখতে হবে। আর একটা জিনিস হলো যে রান্নাটা দেখে করে ফেললেই হবে না, সেই খাবারটা এখন যেহেতু এগুলোর উপরে মানুষের বেশি বুঝে যে এই খাবারের সাথে এই খাবারটা মিশালে পুষ্টিটা নষ্ট হয়ে যাবে কি না, সেটা মানুষ শরীরে কতটুকু নিতে পারছে, এগুলোর উপরে পড়াশোনা করে তারপরে টিভিতে দেখানো উচিত। কেউ যদি বলে আমি এই ট্রেনিং নিছি মনে করে যদি পরিচালকরা নেয়, আমি অনুষ্ঠানগুলো দেখি তো আসলে সমস্যা আছে, এটা কিন্তু বাংলাদেশের উপকার হবে না। আঞ্চলিক রান্না প্রমোট করে পর্যটন শিল্পে পর্যটকদের কিভাবে আকর্ষণ বাড়ানো? পর্যটন শিল্পটা তো একটা বিশাল শিল্প, পৃথিবীর অনেক দেশ কিন্তু পর্যটন দিয়েই রাষ্ট্র চালাচ্ছে। ছোট ছোট দেশগুলা পর্যটকরা আসে, ওটার মধ্যে হলো যে একটা আনন্দ তো থাকবে, কারণ পৃথিবীতে এখন মানুষ কিন্তু অনেক কি ডিপ্রেশনে ভুগে, তখন আমাদের মতো এইসব দেশগুলো আসে যাদের মায়া মমতা বসি, যাদের মা বাবা ছেলে মেয়ে নিয়ে থাকে, পরিবার নিয়ে থাকে, আনন্দ করে, সেই সব দেশে ওই আমাদের ইউরোপ আমেরিকার মানুষরা আসতে পছন্দ করে। সেই জন্যে পর্যটনের সাথে খাদ্যটা একটা বিশাল রিলেটেড, কারণ আমাদের দেশের স্থানীয় খাবার যেগুলো আছে সেই খাবারগুলোকে যদি আমি খুব সুন্দর সুস্বাদু করে, রান্নাটা জানলেই হবে না, কতটুক টাইমিং, কতটা হাইজেনিক, কতটা সুন্দর করে আমরা পর্যটকদেরকে দিতে পারবো, এটা বাংলাদেশের মেয়েরা তো পারবেই, তার সাথে ছেলেরাও থাকবে শেফ। তবে এইসব বড় বড় জিনিসগুলো যে পর্যটকদেরকে যদি আমাদের দেশে আনতে হয়, তাহলে শুধু শেফ ট্রেনিং না, আমার তো মনে হয় হোটেল ম্যানেজমেন্টের উপরে অনেক ছেলে মেয়ের মাস্টার্স এবং গ্র্যাজুয়েশন করা উচিত। সো আমরা জানি যে প্রত্যেক বছরই বইমেলাতে আপনার বই রিলিজ হয়, সো এইবারে আসলে কোন বইমেলায় এসেছে এবং বইটির বিশেষত্ব এবং কি বিষয়ের উপর আপনি বইটি লিখেছেন? আমি এবার যেহেতু আমাদের একটা বাংলাদেশে আমি আর কেকা ফেরদৌসী মিলে একটা কুকিং অ্যাসোসিয়েশন করছি, কারণ বাংলাদেশে শেফদেরও কোনো অ্যাসোসিয়েশন ছিল না। আমাদের মনে হয়েছে যে আমরা যদি অ্যাসোসিয়েশন করি, সবার সাথে যোগাযোগ হবে, আলাপ হবে, তখন সবারই একটা জ্ঞানের পরিধি বাড়বে এবং এই খাদ্যের উপরে ওদের অনেক কাজ হবে। আমরা অনেক ট্রেনিং দিতাম, মেয়েরা অনেক কিছু শিখেছে আমাদের কাছ থেকে। তারপরে আমরা ঠিক করলাম যে আমরা একটা বই বের করি। তা আমাদের অ্যাসোসিয়েশনেরই সব সদস্যদের রেসিপি আছে এবং রেসিপিগুলো ওদের সম্পাদনাটা আমি করছি এই বইতে। তা এই যে বাঙালির রসনা বিলাস, মানে কি বাঙালিরা এখন কি কি খেতে পছন্দ করছে সেটার উপরে আমি বেছে বেছে রেসিপিগুলো নিয়েছি এবং এই বইটা খুবই হিট করেছে। আমাদের অলরেডি 500টা বই আমরা মানে পেয়েছিলাম। তারপরে দেখা যায় যে প্রায় 300 বই বিক্রি হয়ে গেছে, কিছু হয়তো আমরা গিফট করছি, বাদ বাকি বিক্রি হয়ে গেছে। এই বইটা খুবই হিট করে, যেহেতু বাঙালিদের সব ভালো ভালো রান্না সবারই আছে, আর আমরা একটা পড়ে দেখেছি যে না ঠিক আছে কিনা, মাপ ঠিক আছে কিনা, এই জন্য এটাও কিন্তু একটা সমাজের কাজ, কারণ অনেকের ভালো ভালো রান্নাগুলা গিয়েছে। অবশ্যই। সো আপনার ছোটবেলা কোথায় কেটেছে এবং রন্ধন শিল্পে আসার পেছনের গল্পটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। আমার হলো ছোটবেলা, আমরা তো রাজশাহীতে, আমার আব্বা রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ছিল কেমিস্ট্রির, আমি রাজশাহীতেই বড় হয়েছি, ওখান থেকেই ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, মাস্টার সব রাজশাহী ইউনিভার্সিটি থেকে করেছি। তা আমার আম্মা খুব সুন্দর রাঁধতো এবং আমার আব্বা অনেক
রেসিপি সম্পর্কে হয় কি, আবার আবার পিএইচডি করতে গেছিল লন্ডনে, তো অনেক বই এনেছিল, তো আমরা আবার বইগুলো খুব দেখতাম, তখনই দেখতাম খুব সুন্দর করে সাজানো, এই হ্যাঁ ভালো ভালো রান্না। তারপরে আমাদের বাসায় আমার শ্বশুরবাড়ির লোকরা আসলে মায়ের রান্না টান্না খেত, তখন আমার হাজবেন্ড দেখে খুব রান্না খেতে পছন্দ করে, তো ও দেয় তুমি এটা করো না ওটা করো না, তো আমার আম্মাকে ফোন করে করে আমি রান্না করতাম। আমি কিন্তু ছোটোবেলায় খুব যে একটা রান্না করতাম তা, আমি একটু নাচ গান নাটক এই ধরনের কালচারাল জিনিস পছন্দ করতাম, কিন্তু লোকজন দাওয়াত দিলে আমরা আবার আব্বার ওই বই দেখে দেখে সালাদ সাজাই দিতাম। তো এই জিনিসগুলো ছিল আমাদের বাড়িতে। তারপরে দেখে আমার রান্না এত পছন্দ করে যে আমার সাহেবের একবার বন্ধুরা এসেছিলো, ওদের কলিগরা, অ্যালকাটল কোম্পানি বাংলাদেশ টেলিকমে কাজ করবে, তো ওদেরকে একটা দাওয়াত দিছিল, তো ওখানে সিএ এসেছিলো একজন ব্রিটিশ, আমার বাসায় আমি কাচ্চি বিরিয়ানি করছি, প্রায় 17 রকম খাবার ছিল। উনি খেয়েটে যাওয়ার সময় আমাকে জিজ্ঞেস করছে তুমি কি কোনো মানে স্যাটেলাইট চ্যানেলে কাজ করো? আমি বললাম যে না। বলে তুমি করো, অনেক মানুষের উপকার হবে। উনিও যে জুস দিছি, আমাদের দেশি খাবার কাবাবে সাজানো বা সব কিছু মিলে ওনার একটা কিছু মনে হয়েছিল। তখন আমি এই যে দেখি যে না বাংলাদেশে কোথাও রান্নার অনুষ্ঠান হয় না, শুধু আমি কেকা ফেরদিসির অনুষ্ঠানে বিটিভিতে দেখছিলাম, তারপরে যে আমি ইন্টারভিউ দিয়ে যে এটিএন বাংলায় আরম্ভ করলাম, তখনই আমার মনে হচ্ছে যে থাক আমি এত জানি সেটা আমি দিয়ে যাই মানুষকে, এবং সেটা যে সত্যি উপকার হয়েছে। বাংলাদেশে এত মেয়ে এখন দলে দলে এই সেক্টরে আসে কাজ করছে, এটার জন্য আমি কিন্তু আমার নাম কতটুকু ছড়িয়েছে আমি জানি না, কিন্তু আমার আনন্দটা কিন্তু অনেক বড় যে আমি এই কাজটা করে মানুষ এত খুশি, এত কাজে এসছে। আমাদের দেশের মেয়েদেরকে তো ঘর থেকে বের হতে দিত না, আজকে ঘরে বসে মেয়েগুলো ইনকাম করছে। ইনকাম করা মানেই কিন্তু সে পরিবারকে দিবে, তখন কিন্তু তার একটা সমাজে মূল্যায়িত হয়। এবং আরেকটি বিষয় যে আপনি আপনার কাজের মাধ্যমে কিন্তু অনেক মানুষের ভালোবাসা কুড়িয়েছেন, ভালোবাসা অর্জন করেছেন, এবং এখনো আপনাকে মানুষ স্মরণ করে। সো ভবিষ্যতে আসলে এই যে রান্না বিষয়ক কাজ নিয়ে কি আর কোনো পরিকল্পনা আছে কিনা, বা যে কাজটি আসলে এমনভাবে রেখে যেতে চান যে কাজটি দিয়ে ফিউচারে আরো কেউ ইন্সপায়ার হবে? আমি যে বইগুলো তৈরি করছি, অ্যাসোসিয়েশন করছি, মেয়েদেরকে যে টেকনিকগুলো শিখাচ্ছি, আগে তো মানুষ বুঝতো না যে কিভাবে একটা প্রতিযোগিতা করতে হয়, কিভাবে মানুষকে এগিয়ে নিয়ে আসতে হয়, এই কাজগুলো শিখছে। তারপরে মানুষ একসাথে হয়ে হিংসাহিংসি বাদ দিয়ে ভালোবাসা দিয়ে কাজ করতে হবে। আমাদের দেশে আমি এখন সবাইকে বলি, যেখানে যে আমি তো গার্লস গাইড করি, ওটা আমি জেলা কমিশনার গুলশান বনানীতে আমরা ক্যাম্প ট্যাম্প করি। এবার আমি যেমন থিম দিয়েছি যে বড় বড় লোকের থিম দিয়ে হবে না, সততা দিয়ে দেশ গড়তে হবে, সততা দিয়েই বিশ্বকেও ভালোবাসতে হবে, তাহলে মানুষ কিন্তু এগিয়ে যায়। কারণ আমি অনেক ভালো কাজ করলাম, কিন্তু আমি যদি সততা দিয়ে না করি সেটার মূল্যায়িতই হয় না সমাজে, সেটা সাহিত্যও পায় না। হ্যাঁ, সেজন্য মানুষের মনে কাছে না, আমি যতই কাজ করি আমি সততা দিয়ে কাজগুলা করে রেখে যাব। চমৎকার বলেছেন, খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।